সুপ্রদর্শক স্বাগত ল অ্যান্ড লাইফে আপনাদের সাথে রয়েছে নুরাব স্যার এবং ল অ্যান্ড লাইফ মূলত আইনি সমস্যা সমাধানের আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা মতামত পাঠাতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন। তবে বরাবরের মতোই আমরা দুটি অনুরোধ করে থাকি। প্রথমত, আপনারা এই আলোচনামূলক অনুষ্ঠানটি প্রাথমিক গাইডলাইন, অবশ্যই কোনো স্পেসিফিক অ্যাডভাইসের জন্য, কনক্লুসিভ অ্যাডভাইসের জন্য আপনাদের নিয়ারেস্ট সলিসিটর অথবা লিগ্যাল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন। এবং দ্বিতীয়ত, যে কোনো প্রশ্ন মতামত পাঠানোর জন্য অবশ্যই টিভি ভলিউম কমিয়ে আয়ন টিভি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন। এবং আমরা সরাসরি এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ফেসবুক লাইভে এবং পরবর্তীতে ইউটিউবে। আমরা সরাসরি চলে যাব আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে। আমাদের সাথে যুক্ত আছেন বিলেতের অত্যন্ত সুপরিচিত আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার সাইমউদ্দিন খন্দকার। স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আমাদের সকল দর্শককেও ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত আছেন সায়েদ বাকি ভাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ আয়ন টিভিকে। ধন্যবাদ আপনাদের। আমরা ব্যারিস্টার সাইম ভাই, গত সপ্তাহে বছরের প্রথম এপিসোড ছিল, আজকে দ্বিতীয় এপিসোড। আমরা আজকে আপনার কাছ থেকে বরাবরের মতোই আপডেট দিয়ে শুরু করব এবং সংক্ষিপ্ত আপনার কাছ থেকে আপডেট নেব, তারপর আমরা বাকি ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপডেট তো আমরা প্রথম এপিসোডে দিয়েছি এই বছরের প্রথমে, যে মূল আপডেট এবং যুগান্তকারী আপডেটটা হচ্ছে যে আমরা ইউরোপ থেকে বের হয়ে গেলাম এবং এখন থেকে মূলত ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান নাগরিকদের মধ্যে আসলে সেরকম কোনো পার্থক্য থাকছে না। ইমিগ্রেশন রুলটা এখন ইউনিফাইড হয়ে যাচ্ছে, সবার জন্য একই রকম হয়ে যাচ্ছে, স্টুডেন্ট হোক, ওয়ার্ক পারমিট হোক, সব ক্ষেত্রেই। এটা হচ্ছে আসলে মূল আপডেট এই বছরে, যেটা আমরা গত এপিসোডে খুব ভালোভাবে কভার করেছি। এর বাইরে ছোট দু একটি আপডেট আছে। প্রথমত হচ্ছে যে নিশ্চয় আপনি জানবেন, যে আমার দর্শকরাও জানবে, যে এখানে আসার জন্য স্টুডেন্ট হোক, ওয়ার্ক পারমিট হোক, সবাইকে ল্যাঙ্গুয়েজ টেস্টটা পাস করতে হয়, স্পাউস হোক, সবার জন্য সেটা। সো ল্যাঙ্গুয়েজ টেস্টে আগে দুটো কোম্পানিকে দেওয়া হয়েছিল ল্যাঙ্গুয়েজ অ্যাসেস করার জন্য। একটা তো অবশ্যই আইএলটিএস স্যাল্ট ওরা বলছে, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা, সেটা। আর আরেকটা ছিল ট্রিনিটি কলেজ। এখন আরও দুটো প্রতিষ্ঠানকে হোম অফিস অ্যাড করেছে। এর মধ্যে একটা হচ্ছে পিয়ারসন, খুবই বিখ্যাত একটা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চার্ট। সো এখন থেকে যে সমস্ত মানুষরা এদেশে আসতে চাইবেন, যাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে, তারা কিন্তু এই সবগুলো থেকেই যে কোনো একটা থেকে তারা চুজ করে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটি পাশ করতে পারবেন। আচ্ছা, এটি হচ্ছে একটা প্রথম আপডেট, যেটা 8ই জানুয়ারি আসলো হোম অফিসের সাইটে। আর সেকেন্ডলি হচ্ছে এখন থেকে ল্যান্ডলর্ডদেরকে বলা হচ্ছে যে আপনার রেন্ট দেওয়ার আগে টেনেন্টের ইমিগ্রেশন স্ট্যাটাস দেখার জন্যে, এবং দেখার জন্য কিন্তু একটা সেখানে প্রোটোকলও দেওয়া আছে অনলাইনে গিয়েই সব ডিটেল দেওয়ার পরে একজন ল্যান্ডলর্ড কিন্তু বুঝতে পারবেন যে এই টেনেন্টের এদেশে কি লিগ্যাল রাইট আছে কিনা, এবং সেখানে থাকতে পারবে কিনা। এইটাও একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ আপডেট। আরেকটা আপডেট হচ্ছে যে সেক্ষেত্রে লিগ্যাল রাইট আছে কিনা, যাদের লিগ্যাল রাইট নাই তাহলে তাদেরকে তারা ভাড়া দেবেন, হবে, যেটা খুবই এখন সহজ করেছে হোম অফিস। বলেছে যে যদি কেউ চায় কোনো ল্যান্ডলর্ড, তাহলে সে খুব ইজিতেই এখন অনলাইনে গিয়েই ওই টেনেন্টের, প্রসপেক্টিভ টেনেন্টের লিগ্যাল স্ট্যাটাস চেক করতে পারবে খুব সহজেই। এটা খুবই সহজ হবে। একটি তো ফাইনের ব্যাপারও আছে, যে যদি ইলিগ্যাল কাউকে ভাড়া দেয় সেক্ষেত্রে তো একটি ফাইনের ব্যাপারও আছে। সেজন্যই ব্যবস্থা, যেন তারা এটি চেক করে দেখতে পারে ইনস্ট্যান্টলি। আর থার্ডলি যেটা, সেটা হচ্ছে মূলত অ্যাসাইলাম সিকারদের জন্য। নিশ্চয় আপনি জানবেন যে প্রত্যেক কান্ট্রি থেকে কিন্তু হোম অফিস একটা রিপোর্ট বের করে, প্রত্যেক কান্ট্রির চলমান যে রাজনৈতিক সামাজিক অবস্থা তার উপরে ভিত্তি করে। এটাকে আমরা বলি যে কান্ট্রি অফ অরিজিন রিপোর্ট। তো সেইটা বাংলাদেশ সম্পর্কে তাদের যে রিপোর্ট যেটা ছিল, এটা অ্যামেন্ড করে তারা আবার পূর্ণ প্রকাশ করেছে সম্ভবত 7 জানুয়ারিতে, বাংলাদেশের পলিটিক্যাল এবং সোশ্যাল সিচুয়েশনগুলোকে এক্সপ্লেইন করে। এটাও একটা আপডেট বলা যেতে পারে। আর আরেকটা যুগান্তকারী আপডেট, যেটা আমরা গত আগের এপিসোডে বলেছিলাম, সেটা হচ্ছে ফ্রাটিলা কেস, কোর্ট অফ আপিলের কেস, যেখানে বলা হচ্ছে যে ইউরোপিয়ান নাগরিকরা তাদের বর্তমান যেই বেনিফিট সুবিধা সেটা কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। আচ্ছা, ফ্রাটিলা কেস সেটাকে কিন্তু আপনার কনফার্ম করেছিল। তো সম্ভবত মামলাটি সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট আবার আপিল করেছে। তো সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত ফ্রাটিলা কেসের রায় কিন্তু কন্টিনিউ করবে, এবং ইউরোপিয়ান নাগরিক ওরা কিন্তু আপনার এখানকার যে বেনিফিট সুবিধা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের গত সপ্তাহের এবং রিসেন্ট যেই
রিসেন্ট যে আপডেটগুলো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমরা খুব সংক্ষেপে এই লিগ্যাল কনসালটেন্ট সৈয়দ বাকি ভাইয়ের কাছে যাব। যে ওয়ার্ক পারমিট নিয়ে নানা ধরনের প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্নই আছে আমাদের ইমেলে। তারপরে আমরা আপনার কাছ থেকে রিসেন্ট কিছু আপডেট জানতে চাই, যে কি আপডেটগুলো জানা প্রয়োজন আমাদের ইন জেনারেল সবার জন্য। ধন্যবাদ। এই বর্তমান সময়ে ব্রেক্সিট পরবর্তী সময়ে ওয়ার্ক পারমিট একটি আলোচিত ইস্যু, এবং যেহেতু ব্রেক্সিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে ব্রিটেনে ইউ থেকে যারা কাজ করতে আসবে তাদের কিন্তু ওয়ার্ক পারমিটের প্রয়োজন পড়বে। অর্থাৎ যারা এমপ্লয়ার তাদেরকে হোম অফিস থেকে স্পন্সর লাইসেন্সদারি হতে হবে, এবং যাদের লাইসেন্স নেই তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে হোম অফিসে। এবং হোম অফিস যখন একজন এমপ্লয়ারকে সার্টিফাই করবে যে উনি একজন এমপ্লয়িকে স্পন্সর করতে পারবেন, তখনই কিন্তু একজন মানুষ এই দেশে কাজ করতে পারবেন। অর্থাৎ ব্রেক্সিটের কারণে এই স্কিল, যেটাকে এখন আগে ছিল টিয়ার 2, এখন পরিবর্তন করে বলা হচ্ছে স্কিল ওয়ার্কার, এবং এখানে ইউ নন ইউকে একই কাতারে দেখা হচ্ছে। এখন প্রশ্ন জাগে যে অনেকে যারা বিজনেসের মালিক আছেন, আপনারা অনেকে জিজ্ঞেস করে কি কি ডকুমেন্ট লাগবে হোম অফিসে ওনাদের এই লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, বিস্তারিত হয়তো আপনারা আপনাদের নিকটস্থ আইনজীবীর কাছ থেকে জানতে পারবেন। তারা সংক্ষেপে হচ্ছে যে তাদের লাস্ট 1 ইয়ারের অডিটেড অ্যাকাউন্টস, আপনার সিটি 600, তারপরে হচ্ছে আপনার SA 300, অর্থাৎ যিনি ডিরেক্টর তার সেলফ অ্যাসেসমেন্টের রিপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, প্রুফ অফ বিজনেস লিজ, এবং হচ্ছে ওনার যদি পেই যেই অ্যাকাউন্টস রয়েছে, এই জিনিসগুলো মূলত লাগবে। এবং এর পাশাপাশি এমপ্লয়ার লাইবিলিটি ইন্স্যুরেন্সও লাগবে। মূলত এগুলি হচ্ছে যদি কারো ভিএটি সার্টিফিকেট থেকে থাকে, যদি কাউন্সিলের বিজনেস রেট থেকে থাকে, এইগুলো হচ্ছে মূলত প্রধান ডকুমেন্ট। এবং এই ডকুমেন্টগুলো সহকারে যদি কেউ হোম অফিসে আবেদন করে, তাহলে হোম অফিস তার আবেদনপত্র যাচাই বাছাই করে তাকে ডিসিশন দেবে। যদি উনি লাইসেন্স পান তাহলে উনি একজন যোগ্য যিনি ওয়ার্কার আছে স্কিল, তাকে স্পন্সর করতে পারবেন। অর্থাৎ এই দেশে যদি কেউ থেকে থাকে অন্য ক্যাটাগরিতে, হয়তো স্টুডেন্ট হিসেবে আছে, তারাও স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ করতে পারবে, অথবা ইউরোপের বাইরে যেখান থেকে আছে তারা এই দেশ থেকে আসতে পারবে। এখানে যদি স্পেশালি যদি আমাদের বলতে হয়, আমাদের যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে হয় তাদেরকে অর্থাৎ জব সিকিউর করার পাশাপাশি তাদেরকে যে ইংলিশ লেভেলের যেই প্রফিসিয়েন্সি, ইংলিশ লেভেলটাও তাদেরকে সিকিউর করতে হবে। অর্থাৎ এটা বলা হচ্ছে IELTS 4.5 সমতুল্য যদি হয়, তাহলে তারা এটার জন্য এলিজিবল হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সায়েদ বাকি ভাই। আমরা আপনার কাছে আবার ফিরে আসব। আমাদের বেশ কিছু ইমেল আছে ব্যারিস্টার সাইম ভাই, আমরা কি 2-1টি ইমেল নিতে পারি? এর মধ্যে মোস্টলি বিশেষ করে স্টুডেন্ট রিলেটেড অনেক প্রশ্ন, তার মধ্যে বেশ কিছু ইইউ স্টুডেন্টস আছেন, তাদের ভিতরে এখনও বেশ কিছু কনফিউশন আছে। আগে তো ইইউ স্টুডেন্টস এবং ইউকে স্টুডেন্টস, তাদের টিউশন ফি সিমিলার ছিল, ফ্যাসিলিটিস সিমিলার ছিল, বাট এখন ব্রেক্সিটের পরে তাদেরকে কি কি পরিবর্তন ফেস করতে হবে? না, আমরা যেটা বলেছি যে এখন আমাদের লিগ্যাল বিষয়টা খুব ভালো করে এখানে বোঝার বিষয়, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নদের কিন্তু সমস্ত লিগ্যাল বিষয়গুলো আগে আপনার এগুলা রেগুলেটেড হতো, যেটাকে আমরা বলছি ইউরোপিয়ান রেগুলেশনস 2016, যেটা রেগুলেশন 2016 তার আন্ডারে। তো সেটি কিন্তু এখন আর নাই, এখন ওটাকে পুরোপুরি বাতিল করা হয়েছে। তার পরিবর্তে এখন কিন্তু ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যেই একটা অ্যাপেন্ডিক্স জুড়ে দেওয়া হয়েছে ইইউ নামে, অ্যাপেন্ডিক্স ইইউ। সো এখন কিন্তু ইউরোপিয়ানরাও আপনার ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যেই চলে এসেছেন, ওদের জন্য কিন্তু এখন সেপারেট লিগ্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু আর নাই। আচ্ছা, সো এইটা হচ্ছে বুঝবার বিষয় যে এখন সব কিছুকে ইউনিফাইড করে দেওয়া হয়েছে। সো আপনি স্টুডেন্ট বলুন বা ওয়ার্ক পারমিট বলুন, সব ক্ষেত্রে কিন্তু এখন একটা ইউনিফাইড লিগ্যাল স্ট্রাকচার আন্ডার ইমিগ্রেশন অ্যাক্ট, এবং ইইউটাও কিন্তু অ্যাপেন্ডিক্স ইইউ হিসাবে এখানে অ্যাড করা আছে। সো এখন সেভাবে কিন্তু আর ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই যে কে ইউ কে নন ইইউ, সবার জন্য এখন একই রকম রুল। যেটা আমরা বলছি যে আপনার স্টুডেন্টকে প্রথমত তো একটা কাজ নিতে হবে, এখানকার কোনো একটা ইউনিভার্সিটি থেকে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, করার পর যদি তারা মনে করে যে স্টুডেন্ট ওই সাবজেক্টের জন্য এলিজেবল, সে এখানে এসে পড়তে পারবে, সে এরকম ক্যাপাসিটি সক্ষমতা রাখে, তখন তারা একটা কাজ ইস্যু করবে, কনফার্মেশন স্টাডি যেটা আমরা বলছি। সেই কাজটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট ব্যাপার। আর
তারপর হচ্ছে যে দেখানো লাগছে যে তার মেনটেনেন্স ফান্ড, সে যে এখানে এসে আপনার 9 মাস নিজেকে মেনটেন করতে পারবে, সেটা মোস্ট পসিবলি যদি লন্ডনের ভিতরে হয় 1300 পাউন্ড, আর লন্ডনের বাইরে হইলে 1000 পাউন্ডের মতো প্রতি মাসে করে 9 মাস সেটাকে তার থাকতে, মানে 9 দিয়ে আপনার গুণ করতে হবে, গুণ করে যেই টাকাটা হয় সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগছে, তার অথবা তার প্যারেন্টসের থাকা লাগবে। সো মেনটেন্যান্স ফান্ডটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্টের ভিসা কিন্তু এই জন্যই হয় না। এর বাইরেও আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা হয়তো অনেকে খুব বেশি এটাকে গুরুত্ব দেন না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, সেটি হচ্ছে যে হোম অফিস কিন্তু আপনার ক্রেডিবিলিটি ইন্টারভিউ নামে একটা ইন্টারভিউ স্টুডেন্টকে করে। এক্সকিউজ মি। এখন যেহেতু কোভিড, হয়তো অনেক সময় ফিজিক্যালি ইন্টারভিউটা হয় না, কিন্তু স্কাইপে এবং ওভার দ্য ফোনে ইন্টারভিউগুলো হয়। সেখানে কিন্তু তারা নানা রকম কোয়েশ্চেন করে স্টুডেন্টকে, যে কেন তুমি এই সাবজেক্টটি চুজ করতে গেলে, এই সাবজেক্টে তুমি পড়াশোনা করার পরে তুমি যখন দেশে ফিরবে তখন তোমার পটেনশিয়ালটা আসলে কি, তুমি এতে কি করতে পারবে, তোমার কি ফিউচার পটেনশিয়ালটা দেখাতে হবে, কি অ্যাডভান্টেজ হচ্ছে এই সাবজেক্টে বাইরে তোমার পড়াশোনা করে। তারা বুঝতে চায় স্টুডেন্টটাকে আসলে জেনুইন কিনা। আচ্ছা, যখন তারা কোয়েশ্চেনগুলো করে, যখন সে ইংলিশে উত্তরটা দেয়, তখন তারা কিন্তু বুঝে ফেলে যে স্টুডেন্টটিকে জেনুইনলি ওখান থেকে গিয়ে পড়াশোনা করে ফিরবে কিনা। রাইট, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমাদের একটা কল আছে। হ্যাঁ, কলার, হ্যালো কলার, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রফিক বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই। একটু জানতে চাচ্ছিলাম, লং রেসিডেন্সের উপর একটি কোশ্চেন ছিল। বলুন। আচ্ছা, সেটা হচ্ছে আমি আসছি 2009-এ অ্যাজ এ স্টুডেন্ট। তারপরে 8 বছরের মাথায় আমার একটা রিফিউজাল ছিল, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। তারপরে আমি 2018 সেপ্টেম্বর আবার আরেকটা অ্যাপ্লিকেশন করছি, করে এটা ভেরিয়েশন করে 10 ইয়ার্স হওয়ার পরে আমি আইএলআর অ্যাপ্লিকেশন করছি। সর্বশেষ ওরা আমার 11 বছরের মাথায় ওরা আমার একটা ভিসা দিয়েছে ফর 6 মান্থ, এবং ওই 6 মান্থের ভিসায় কাজের রাইট কন্টিনিউ করছে এবং পাবলিক ফান্ড অ্যাক্সেস দিছে এবং পাবলিক ফান্ডেও আছে। এখন ওই ভিসার মধ্যে লিমিটেড লিভ টু রিমেইন, ওই এই কথাটা বলে দিছে এবং এক লাইনে লিখে দিছে এই ভিসাটা কোনোভাবেই আইএলআর লিড করবে না, তোমাকে ভিসাটা দেওয়া হলো দেশে চলে যাওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, 23 অক্টোবর হক কেস কোর্ট অফ আপিল থেকে আসার পরে 14 দিনের রুল ধরে আমি কি আইএলআর এর জন্য এলিজিবল? আর যদি না হই তাহলে আমার এই ভিসাটা কি এক্সটেন্ডেবল? একটু হোল্ড করুন প্লিজ। তবে আপনি যে 23 অক্টোবর, সেটা কি 2020? একটু হোল্ড করুন, আমাদের ব্যারিস্টার সাইম ভাই নিশ্চয়ই আপনার প্রশ্ন শুনেছেন অথবা কিছু জানার থাকবে। আমি একটু জানতে চাই যে আপনার এই যে লম্বা ইমিগ্রেশন হিস্ট্রি, এর মধ্যে কি কোনো রিফিউজাল ছিল? একটা রিফিউজাল ছিল, সেটা 8 বছরের দিকে হিউম্যান রাইটস এর রিফিউজাল। আচ্ছা, সেই রিফিউজালের পরে কি আপনি আর কোনো ভিসা পেয়েছিলেন? ইয়েস। আচ্ছা, 11 বছরের মধ্যে আইএলআর অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু তারা আমাকে একটি লিমিটেড লিভ টু রিমেইন দিতে 276 এডি এন্ড কম্পেশন এন্ড গ্রাউন্ডের উপর। তো তাহলে ভেরি শর্ট। আপনাকে কেন 10 ইয়ার্স দিল না? কোনো ব্যাখ্যা দিচ্ছে ওরা? বলছে 10 ইয়ার্স আমি এলিজিবল না, বিকজ আমার 8 বছরের মাথায় সিসিটা ভেঙে গেছে। সে ওখানে বলছে যে আমি কম্পিটিশন গ্রাউন্ড এলাও না, প্রাইভেট লাইফে এলাও না, ইত্যাদি। কিন্তু সর্বশেষ আইসা সারপ্রাইজিংলি ওরা আবার বলছে যে আমি তোমাকে লিমিটেড লিভ টু দিতে রাজি আছি এবং দেওয়ার রিজন হচ্ছে এই। ভেরি ইন্টারেস্টিং। আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, আপনি একটু শুনুন ধৈর্য ধরে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট আমাদের অনেক দর্শকের জন্যে, কারণ 10 ইয়ার্সের লং রেসিডেন্স নিয়ে কিন্তু অনেক রকমের পরিবর্তন এসেছে আইনে, বিশেষ করে হক কেস, যেটি আমার এই দর্শক খুব ভালো করেই বললেন। দর্শক, আপনাকে একটু আমি বলে রাখি, হক কেসে কিন্তু আমিও ওয়ান অফ দ্য লয়ার ছিলাম মুবারকের জন্যে। ওখানে হক অ্যান্ড মুবারক আপনি যদি ভালো করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে যদি একটু সময় দেন, আমি কেসটা বহুবার পড়ছি, যদিও লম্বা কেস, আমি নিজেও একজন আইনের ছাত্র। আচ্ছা, পরবর্তীতে আমি ইউটিউব ভিডিওগুলো দেখছি, ইটস ভেরি কমপ্লেক্স কেস, এবং আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইনজীবী আইন ছাত্র সকলের জন্যই। বাট আমি যদি আরেকটু স্পেসিফাই করে বলি, সেটা হচ্ছে যে মাসুম আহমদের কেসের পরবর্তী অবস্থা আর বর্তমান অবস্থা, আর একেবারে আরো সহজ করে যদি সকলের জন্য হয়, যে মাসুম আহমদ কেস আসার পর থেকে লাইফ টাইমে যে গ্রেস পিরিয়ড 14 দিন বা 28 দিন, আমরা 28 দিনকে এতটা হাইলাইট করছি না, কারণ 2016 পরের পাবলিক খুব কম এখন। যদি 14 দিনে বলে যে মাসুম আহমদের পরের কেস
যে 14 দিনের বিধিবিধানে আমরা আদৌ রিলাই করতে পারি কিনা। হ্যাঁ, খুবই ভালো। আমি আপনাকে সেকেন্ডলি আমার জন্য শুধু যোগ করে দিব, আমার রিফিউজালের যে ওই লাইনটা ওরা যোগ করে দিতে যে এটা তোমাকে। সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাকে থামাতে হচ্ছে, আমরা ব্রেকের টাইমে যাচ্ছি এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আপনি সংক্ষেপে প্রশ্ন করবেন যাতে করে অন্যান্যদেরকে আমরা সুযোগ দিতে পারি। ধন্যবাদ। আপনার প্রশ্নের বাকি অংশ আমরা জানবেন অবশ্যই, আমাদের ব্যারিস্টার সাইম ভাই আপনাকে হেল্প করবেন নিশ্চয়ই ব্রেকের পরে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, শীঘ্রই ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও ল অ্যান্ড লাইফে। আপনাদের সাথে আছি নুর আফসার এবং আপনারা প্রশ্ন মতামত পাঠানোর জন্য আয়ন স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন, অবশ্যই সংক্ষেপে এবং স্পেসিফিক প্রশ্ন। আমাদের বিরতিতে যাবার আগে রফিক ভাইয়ের একটি প্রশ্ন ছিল, যেটি আমরা আবারও ফিরে যাব ব্যারিস্টার সাইম ভাইয়ের কাছে, যে প্রশ্নটি আমরা বিরতির আগে আপনি ডিল করছিলেন সেই বিষয়ে। আমাদের যে দর্শক আমাদেরকে বিরতির আগে ফোনটি করলেন রফিক ভাই, তাকে সহ আমাদের সমস্ত যারা এটা নিয়ে আপনার অ্যাঙ্গেল, তাকে আমি বলবো যে এই কেসটা আসলে কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে। কারণ আমাদের কমিউনিটির অনেকেরই 10 ইয়ার্স হয়ে গেছে, বাট তার মধ্যে হয়তো অনেকের গ্যাপ ছিল, বা এই গ্যাপটা মাঝখানে ছিল, বা অনেক শেষের দিকে ছিল। সো এখন এটা কিন্তু এই কেসটা খুব বুঝবার বিষয়, হক অ্যান্ড আদার্স কেস, যেটা নিয়ে এই দর্শকও বললেন। এখানে যদি আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, জুনেদ আহমেদ কেস দিয়ে কিন্তু এটি শুরু হয়, যেখানে কোর্ট বলেছিল যে যেই সমস্ত ক্লায়েন্টরা শেষের দিকে গিয়ে ওভারস্টেয়ার হয়ে যায়। আমি একটু উদাহরণ দিই, যেমন ধরুন একটা মানুষ এখানে 8 বছর ধরে কন্টিনিউয়াসলি লফুলি ছিল, থাকার পরে সে ওভারস্টেয়ার হয়ে যায়, তারপর সে 14 ডেজের মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন করে, তারপর আবার সে ভেরিয়েশন করে, আবার ভেরিয়েশন করে সে যখন 10 ইয়ার্স হয় তখন সে 10 ইয়ার্স লং রেসিডেন্স অ্যাপ্লিকেশনটি করে। এটাকে আমরা বলতেছি যে ওপেন এন্ডেড ওভারস্টেইং। এইটা জুনেদ আহমেদ কেসে বলা হচ্ছে যে এই ধরনের কেসে 10 ইয়ার্সের লং রেসিডেন্সটা আসলে ফুলফিল হবে না, এবং সে 276B ইমিগ্রেশন রুলটা আসলে স্যাটিসফাই করবে না, এবং কিন্তু তাকে কিন্তু ভিসা দেওয়া হবে না আন্ডার 10 ইয়ার্স লং রেসিডেন্স। তারপর আসলো মাসুম আহমেদ কেস, যেখানে ওই ক্লায়েন্টের আসলে ওভারস্টে ছিল আপনার গ্যাপের মধ্যে। ধরুন আমি একটু উদাহরণ দিই, কারো হয়তো 8 বছর পরে ওভারস্টে হয়ে গেল, আমাদের এই ক্লায়েন্টের মতো, রফিক ভাইয়ের মতোই, সে এরপর 14 ডেজের মধ্যে আবার অ্যাপ্লিকেশানটা করলো, করার পর সে আবার ভিসা পেয়ে গেল, তারপর কন্টিনিউয়াসলি গিয়ে 10 ইয়ার্স পরে সে লং রেসিডেন্স অ্যাপ্লিকেশানটা করলো। তার মানে তার ওভারস্টেইং পিরিয়ডটা ছিল মাঝখানে, স্যান্ডউইচ বিটুইন 2 লফুল স্টে। এটাকে আমরা বলছি বুক এন্ডিং ওভারস্টে। তো এখন হক কেসে এই দুটো সিচুয়েশান নিয়ে কিন্তু কোর্ট সিরিয়াস ডিসকাশন করেছে। সেই কেসে আমিও আমাদের একজন মুবারকের জন্য লড়েছি সেই মামলায়, হক কবিরের মুবারক কেসের পুরো নাম। সো আমরা মুবারকের পক্ষে লড়েছিলাম। সেখানে কোর্ট যেটি বলেছে যে জুনেদ আহমেদ কেসটি ঠিকভাবেই আগে রায় এসেছে, বাট কোর্ট স্পষ্ট করে বলেছে যে মাসুম আহমেদের যে রায়টি সেটি লিগ্যালি রং ছিল, এটা ভুল ছিল। তার মানে হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের ওভারস্টেইং পিরিয়ডটা মাঝখানে থাকে, স্যান্ডউইচ থাকে বিটুইন 2 লফুল স্টে, যেটা আমাদের যে ক্লায়েন্ট ফোন করলেন রফিক সাহেব, যদি তার মতো করে হয় তাহলে কিন্তু তিনি 10 ইয়ার্সের লংফুল রেসিডেন্সের জন্যে, লফুল রেসিডেন্সের জন্য উনি কিন্তু এলিজিবল হবেন। সো আমরা খুবই বিষয়টা ইজি করে দেই, যেখানে ওভারস্টেইং পিরিয়ডটা শুরু হয় শেষের দিকে এবং সেটাকে টেনে নিয়ে গিয়ে আপনি 10 ইয়ার্স করেন, সেই ক্ষেত্রে কিন্তু 10 ইয়ার্স যে লং রেসিডেন্স সেটা প্রযোজ্য হবে না। বাট যেখানে ওভারস্টেইং পিরিয়ডটা মাঝখানে, স্যান্ডউইচ বিটুইন 2 লফুল স্টে, এবং সেই লফুল স্টের পরে আরেকটা সেই আনলফুল স্টের পরে আরেকটা লফুল স্টে এসে সেটাতে কন্টিনিউ করে গিয়ে উনি যখন 10 ইয়ার্স হিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু 276B কার্যকর হবে
এবং লং রেসিডেন্সের আন্ডারে উনি কিন্তু ভিসা পাওয়ার জন্য এলিজেবল হবেন। সো রফিক ভাই যেই সিনারিও আমাদেরকে দিলেন, ওনার সিনারিও মতে উনি কিন্তু হক অ্যান্ড আদার্স যে কেস, সেই কেস থেকে উনি বেনিফিট পাবেন এবং উনি কিন্তু অবশ্যই আমি ওনাকে অ্যাডভাইস করব উনি যেন লং রেসিডেন্সের আন্ডারেই অ্যাপ্লিকেশনটি করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমরা যাব একটু করে সায়েদ বাকি ভাইয়ের কাছে। বেশ কিছু প্রশ্ন আসছে টিয়ার 2 রিলেটেড, বিশেষ করে যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটের মধ্যে আমাদের বেশ কিছু এক ভাই প্রশ্ন করেছেন যে ইনকাম রিকোয়ারমেন্টটা কি, যদি উনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে বাৎসরিক কী ইনকাম ওনাদেরকে দেখাতে হবে? ইনকাম রিকোয়ারমেন্ট একটা এখানে হচ্ছে আপনার বিভিন্ন জব ডিসক্রিপশন আছে, অকুপেশন আছে, সেটা অনুযায়ী নির্ধারিত হয়। যদি কিছু শর্টেজ অকুপেশন লিস্টে আছে তাহলে তাদের ইনকাম রিকোয়ারমেন্ট এক ধরনের, সম্ভবত 20,800 থেকে এরকম। বাট স্ট্যান্ডার্ড যে আমরা সায়েদ বাগি ভাই আমরা ফিরে আসবো একটা কলের পর আপনার কাছে। জি হ্যাঁ, সুপ্রিয় কলার অবশ্যই নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জসিম। ওয়ালাইকুম আসসালাম, জসিম ভাই বলুন। আমি গত জুন মাসে এক্সটেনশন করাইতে পারাইছি, এখন আমার ভিসাটা এক্সটেনশন করে আসে না। জুন মাসে? 10 বছর রোডে আমার ভিসাটা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না ভাইয়া, 10 বছর মানে হচ্ছে আপনার স্পাউস রুটে 10 বছর, এই তো? 10 বছর রোডে আমি বাচ্চাদের রাইটে পাইছি। বাচ্চার রাইটে 10 বছর রুটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন জুন মাসে। জি। তো আপনি কি বায়োমেট্রিক দিয়ে এসেছেন? এটা মোবাইলে দিতে, মোবাইলে। আচ্ছা, ওই যে আইডিবির আন্ডারে না? জি, আইডিবির আন্ডার মোবাইল। তো সেটা দেওয়ার পরে কতদিন হলো? প্রায় 3 মাস হয়ে গেছে সেটা দেওয়ার পরে। 3 মাস হয়ে গেছে। আমার মনে হয় আপনি সুন হয়তো পেয়ে যাবেন, একটু ধৈর্য রাখেন। আসলে কোভিডের কারণে সবখানেই একটু দেরি হচ্ছে, বিশেষ করে হোম অফিসের তো কেস ওয়ার্কারদের মধ্যে অনেকে এখন হোম থেকে ওয়ার্ক করছেন, কিছুটা ডিলে এখন আমাদেরকে মেনে নিতেই হবে। সো অপেক্ষা করুন, এটা চলে আসবে খুব সুন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমরা ফিরে যাচ্ছি আবার একই প্রসঙ্গে পূর্বের সায়েদ বাকি ভাইয়ের কাছে। জি, এখন আপনাদের হচ্ছে ওয়ার্ক পারমিটে যে এসওসি কোড অনুযায়ী বেতনগুলো নির্ধারিত হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তার কি ধরনের কর্মী দরকার, স্কিল ওয়ার্কার দরকার, সেই অনুযায়ী তাদেরকে পদের আলোকে তার বেতনটা নির্ধারিত হয়। এখানে হোম অফিসের ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা স্কিল জবের ডেজিগনেশন, তার জব রেসপন্সিবিলিটি এবং তার বেতন দেয়া থাকে। সাধারণত বলতে পারি যে 25,000 এবং তার উপরে হচ্ছে জেনারেল গাইডলাইন, জেনারেলি 25,000 এবং তার উপরে, যদি না এটা শর্টেজ অকুপেশন লিস্টে হয়ে। আমরা আবার ফিরে আসছি আপনার কাছে সায়েদ বাকি ভাই। জি, আমাদের একটা কল আছে। কলার, হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন। বলুন, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার নাম ফরিদ বানিয়াম থেকে। জি ফরিদ ভাই বলুন। আমার মার সাথে 20 বছরের একটা বা ইন্ডিয়ান লয়ে আনতে পারবো কিনা ভাই, সেটা জানতে চাই। একটু হোল্ড করুন প্লিজ। জি ব্যারিস্টার সাহেব, আপনার মায়ের সাথে? হ্যালো, বলুন। আমার মার সাথে আমার 20 বছরের একটা বা ইউরোপিয়ান লয়ে আমি আনতে পারবো কিনা? আচ্ছা, হ্যাঁ, আমার কাছে কোনো বাইরে। ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি। দর্শক, এখানে মানে আইনের একটা বিষয় বুঝবার আছে, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান আইনে আপনার মা হচ্ছে আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার। তার মানে হচ্ছে মায়ের জন্য আপনি এখনও অ্যাপ্লিকেশান করতে পারবেন 30শে জুন 2021 পর্যন্ত। কিন্তু আপনার ভাই হলো আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, ভাইয়ের জন্য আপনি এখন আর কোনো অ্যাপ্লিকেশান করতে পারবেন না। লাস্ট সময় ছিল 2020-এর 31শে ডিসেম্বর রাত 11টা পর্যন্ত। তারপর থেকে আর কোনো আপনার এরকম ভাই বলেন, ভাগিনা বলেন, ভাতিজা বলেন আনতে পারবেন না আপনি। সো আপনি আপনার মায়ের জন্য অ্যাপ্লিকেশন করে দেন। ধন্যবাদ ফরিদ ভাই। আমাদের পরবর্তী কলে চলে যাব। জি হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার নাম আলী। আলী ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, আমার ওই যে ভিসার মধ্যে নো পাবলিক ফান্ড লেখা আছে, জি, তো ওইটা উঠাইতে গেলে কি করতে হবে আমাকে? মানে এটা কি এখন তো প্যান্ডামিক না, এখন তো কোনো কাম নাই, জি, তো আমরা তো কোনো গভর্নমেন্টের হেল্প পাইতেছি না। রাইট, একটু বলবেন, এক্সপ্লেইন করবেন না? একটু হোল্ড করুন প্লিজ ব্যারিস্টার সাইম ভাই। হ্যাঁ, এটার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে আপনি এটা গুগল করলে পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশানে আপনি যখন যাবেন ওখানে আপনার সমস্ত আপনি ডিটেল দিবেন,
যে আপনার এখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি, আপনি কি জব করছেন কিনা, ওখানে সব ধরনের তথ্য আপনার কাছে চাওয়া হবে। তো তথ্য দেওয়ার পরে তারপর হচ্ছে ওরা হয়তো আপনাকে ফার্দার কোয়ারি করতে পারে, ফার্দার ডকুমেন্ট চাইতে পারে। সব কিছু দেখার পরে হোম অফিস ঠিক করবে যে আপনার পাবলিক নো রিকোর্স টু পাবলিক ফান্ড বলে যে কথা, সেটাকে উঠিয়ে দেওয়া যায় কিনা। তবে আশার দিক হচ্ছে যে প্যান্ডামিকের কারণে, কোভিড-19-এর কারণে আমরা কিন্তু দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হয়েছে। সো আপনি দেরি না করেই চেষ্টা করুন। ধন্যবাদ। ধন্যবাদ আলী ভাই। আমরা ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমরা পরবর্তী প্রসঙ্গে আবার চলে যাচ্ছি সায়েদ বাকি ভাইয়ের কাছে। যে প্রসঙ্গটি বলছিলেন যে অ্যারাউন্ড 25,000-এর মতো একটা জেনারেল গাইডলাইন আছে, আই থিঙ্ক 25,600 এই ধরনের একটা জেনারেল গাইডলাইন দেওয়া আছে। তাদের ক্ষেত্রে তারা আর কি প্রস্তুতি নিতে পারে তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য? ওয়ার্ক পারমিটের জন্য তারা এখন যদি দেশের বাহির থেকে কেউ আসতে চায়, তো এখন তাদেরকে প্রুভ করতে হবে তারা যে স্কিল ওয়ার্কার এবং ওই জবের জন্য রেলেভেন্ট কিনা। ফর এক্সাম্পল, একটা কোম্পানির একটা পদ যদি থাকে এরকম যে বিজনেস ডেভেলপ ম্যানেজার অ্যান্ড সেলস অ্যাকাউন্টস ম্যানেজার, যদি এই ধরনের একটা পদ থাকে তাহলে তাকে দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কিত তার ধারণা আছে কিনা, সংশ্লিষ্ট ব্যবসায় তার কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা। এই জেনুইন দুইটা জিনিস, একটা হচ্ছে যে এখানে এমপ্লয়ারের দেখাতে হচ্ছে যে তার এখানে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, স্যালারি দেওয়ার এফোর্ট করা, এবং তার জেনুইন ভ্যাকেন্সি রয়েছে, তিনি লোক দরকার, এবং যিনি আবেদন করবেন তাকেও এটা ক্রেডিবিলিটির জায়গায় প্রুভ করতে হবে হোম অফিসের কাছে যে উনি ডিউ প্রসেস ফলো করে এই জবটা উনি পেয়েছেন এবং উনি কাজে যোগদান করার জন্য ইউকেতে আসতে চান। রাইট, অনেক ধন্যবাদ সায়েদ বাকি ভাই। আমাদের একটি কলার আছে, আমরা হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে রুমানা। জি বলুন রুমানা। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি আর আমার ছেলে 2010-এ লন্ডনে আসছি। জি, আসার পরে আমার ছেলেকে 8 মাস পরে আমি আবার বাংলাদেশে রেখে আসছি। গিয়ে সে ওখানে 10 মান্থস ছিল। জি, থাকার পর আমি তাকে আবার নিয়ে আসছি। জি, আসার পরে সে 7 ইয়ার্স রুটে ভিসা পেয়েছে। তো ভিসা পাওয়ার পরে আমার হাজবেন্ড তার 1 বছর পরে আইএলআর পাইছে। তারপরে এখন সে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। জি, আমিও গত 3 মাস আগে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করছি। জি, এখন কোশ্চেন হচ্ছে আমার ছেলে কি এন্টাইটেল কিনা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা এখন? রাইট, একটু হোল্ড করুন প্লিজ ব্যারিস্টার সাইম ভাই প্লিজ। হ্যাঁ, আপনার ছেলে কি এই দেশে বড় হয়েছে? না, আমার ছেলে এই দেশে বর্ন হয় নাই, সে বাংলাদেশে বর্ন। আচ্ছা, এখানে যেটা আমি বলে রাখি, আইনটা খুবই পরিষ্কার। যদি কোনো বাচ্চা এদেশে জন্মগ্রহণ করে আর যদি বাচ্চার বাবা অথবা মা যে কোনো একজনের ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকে, তাহলে কিন্তু বাচ্চা সরাসরি সিটিজেন হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। সো আপনার বাচ্চা যেহেতু জন্মগ্রহণ এখানে করেনি, তার জন্য এটা হচ্ছে না। বাট যদি আপনার বাচ্চা এখানে কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স থাকে, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশান করতে পারবে আন্ডার ফর্ম টি। সো আমি জানি না আপনার বাচ্চা কি 10 ইয়ার্স হয়েছে কিনা এদেশে। ধন্যবাদ দর্শক, আমরা দর্শককে হারিয়ে ফেলেছি। ধন্যবাদ, আশা করি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন। আমরা যাব পরবর্তী কিছু ইমেল আছে, আমাদের আরেকটি কলও আছে। আমরা হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। কলার আমরা শুনতে পাচ্ছি, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি জি বলুন। যে আমি একটু স্টুডিওর কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। যে প্রশ্নটা হলো কি, আমরা 7 বছরের রাইটে আর কি আমরা ভিসা পাইছি। জি জি, 2.5 বছর হয়ে গেল। আমরা 7 জন মানুষ, আমরা ফ্যামিলি, আমরা বাচ্চা সহ। আপনার কলার, আপনার ফোনের টিভি ভলিউম কমিয়ে একটু নাম বলে একটু সংক্ষেপে প্রশ্নটি করুন। আমরা আপনার কলটা কেটে কেটে আসছে। যে আমি মিউট করে বলছি, তো আমি মিউট করে বলছি। জি বলুন। আমরা 5 জন আগে আমরা ডিসকাশন পাইছি 7 বছরের রাইটে। আমার মেইন প্রশ্নটা হলো যে ফিস কত টাকা আসবো আর কি জন প্রতি, আর মেডিকেল থাকবো কিনা, মেডিকেলের ফিস। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর ওই যে আমরা তো ধরুন আগে খবর করবো আর কি, সেটা ফিস ছাড়াও করা যায়, যদি না করা যায় কত করে ফিস আইব, আমরা 5 জন।
ওকে, একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, আমরা কথা বুঝতে পারছি। আপনি আপনার বাচ্চার 7 বছরের রাইটে বাচ্চা সহ আপনাদের পুরো ফ্যামিলি 10 বছরের রুটে ভিসা পেয়েছেন, এই তো? আচ্ছা, এখন যখন আপনারা রিনিউ করতে যাবেন তখন আপনাদের ফিটা হচ্ছে রেগুলার যে মানে এই কি বলে আর্টিকেল 8 বা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ফি যেটা, সেটা হচ্ছে 1093 পাউন্ড যদ্দূর আমার মনে পড়ে আপনার হোম অফিসের অ্যাপ্লিকেশন ফিজ। আর আপনার ইমিগ্রেশন হেলথ সারচার্জ বলে একটা কথা যেটা আপনি বললেন, সেটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এটা এখন প্রতি বছর 624 পাউন্ড করে আপনাকে যখন 2.5 বছরের ভিসা দেবে, তার মানে হচ্ছে আপনার জন্য প্রায় 1500 পাউন্ডের মতো লাগবে হচ্ছে ইমিগ্রেশন হেলথ সারচার্জ। সো সব কিছু মিলে আপনার এখানে প্রায় 3000 পাউন্ডের কাছাকাছি টাকা লেগে যাবে প্রত্যেক জন অ্যাপ্লিকেন্টের জন্য। তার মানে হচ্ছে এটা আসলেই আপনার জন্য একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন হবে অ্যাপ্লিকেশন ফিজের জায়গা থেকে। হাউএভার আপনি কিন্তু ফি ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানে আপনাকে দেখানো লাগবে যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা এতই খারাপ যে আপনি আসলে পুয়ারার দেন পুয়ার, মানে কোনোভাবেই আপনি এই টাকাটা জোগাড় করতে পারবেন না, বা টাকাটা দিলে আপনি একটা ওয়ার্ড তারা ইউজ করে পরে ডেস্টিটিউট, মানে আপনি একদম গরিব হয়ে যাবেন, মানে আপনি কোনোভাবে আর চলতে পারবেন না। সো সেইটা আপনাকে প্রুভ করতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে, আপনার আদার যে সোর্স অফ ইনকাম তারা সেগুলো দেখতে চাইবে। তারপর আপনি এখন কোথায় থাকেন, আপনি কি র্যান্ট দিচ্ছেন কিনা, তারা সব বিবেচনা করে কিন্তু আপনাকে এটার একটা আনসার দিবে। বাট এটা আসলে অনেক সময় ডিফিকাল্ট এই ফি ওয়েবারটা পাওয়া, তারপরও আপনি চেষ্টা করতে পারেন। ধন্যবাদ কলার। এবং আমরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড লাইফ। আমরা যাচ্ছি সংক্ষিপ্ত বিরতিতে এবং শীঘ্রই ফিরে আসছি। যুক্ত থাকুন ল অ্যান্ড লাইফে। সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও ল অ্যান্ড লাইফে। আপনাদের সাথে আছেন নুর আফসার এবং বরাবরের মতোই আপনারা প্রশ্ন করার জন্য অবশ্যই আয়ন টিভি স্ক্রিনে দেয়া নিচে নাম্বারে ফোন করবেন, টিভি ভলিউম কমিয়ে। আমরা চলে যাব কিছু ইমেলে। সায়েদ বাকি ভাইয়ের কাছে স্টুডেন্ট রিলেটেড বেশ কিছু প্রশ্ন এসছে, বিশেষ করে যাদের স্টাডি গ্যাপ আছে তারা কি পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা বিদেশে পড়ার জন্য? তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা কী হতে পারে? ধন্যবাদ। এই রিলেটেড আমরা অনেক ইনকোয়ারি পেয়েছি আগেও, দর্শকদের জন্য বলছি আর কি। সেটা হচ্ছে যে যাদের স্টাডি গ্যাপ রয়েছে, ধরেন 1 বছর 2 বছর বা 5 বছর, এখন হোম অফিস যে ইন্টারভিউটা নেয় সেখানে তাদেরকে প্রমাণ করতে হবে তারা এই স্টাডি গ্যাপের সময় তারা আসলে কি করেছেন। এখন কেউ এমনটি যদি হয়, কেউ একজন পড়াশোনা শেষ করে, মাস্টার্স শেষ করে উনি ইউনিভার্সিটি টিচিং প্রফেশনে ঢুকেছেন, এখন উনি পিএইচডি করতে আসতেছেন, এখন তার যে স্টাডি গ্যাপটা রয়েছে এটা কিন্তু রিলেভেন্ট। অথবা ধরেন যদি কোনো একজন পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করা শুরু করেছেন এবং এই দেশে উনি ফার্দার MBA করতে আসতেছেন ব্যাংকিং রিলেটেড সাবজেক্টে, তখন এই স্টাডি গ্যাপটা কিন্তু রিলেভেন্ট। এবং হোম অফিসের যে এন্ট্রি ক্লিয়ারেন্সের যে ইন্টারভিউ অফিসার রয়েছেন তাদেরকে এইটা তাদের সুইটেবলি ইস্যুতে তাদেরকে কনভিন্স করা যেতে পারে যে আমি এটা প্রমাণ করছি উনি একজন জেনুইন স্টুডেন্ট এবং জেনুইন ইন্টেনশন অফ স্টাডি নিয়ে এই দেশে আসতেছেন এবং পড়াশোনা শেষ করে উনি আবার ফেরত চলে যাবেন। এই জিনিসগুলো বোঝানো জরুরি। অর্থাৎ স্টাডি গ্যাপ যদি থাকে এইটা সমস্যা না, যদি রিলেভেন্ট তাদের ব্যাকআপ থাকে, অর্থাৎ কাজ, পড়াশোনা, রিসার্চ, এটা দিয়ে তাদেরকে ব্যাকআপ দিতে হবে। অনেক ধন্যবাদ সায়েদ বাকি ভাই। তা যেটা মূল বিষয়, যে গ্যাপটা থাকলেও তাদের জন্য পসিবিলিটি আছে, বাট ওই গ্যাপটা যেন রেলিভেন্ট রিজন থাকে সেগুলো যদি দেখাতে পারে। হ্যাঁ, আমরা পরবর্তী বেশ কিছু আপডেটে চলে যেতে চাই ব্যারিস্টার সাইম ভাইয়ের কাছে। সাইম ভাই, এই সময়টাতে বিশেষ করে জানুয়ারি 2021, এখনও তো লকডাউন সিচুয়েশনটা তো আমরা সবাই জানি যে লকডাউন তো একটা চলছে ফেব্রুয়ারি 2nd উইক পর্যন্ত। সো এই সময়টার মধ্যে এখনও তো এই লকডাউন সিচুয়েশন আমাদের অনেক EU সিটিজেন ভাই বন্ধুরা কিন্তু তারা হয়তো আসতে পারেননি। তাদের ক্ষেত্রে কি ফার্দার যে জুন পর্যন্ত যে একটা এক্সটেনশন পিরিয়ড, এই বিষয়ে কি আপনার কোনো সাজেশন আছে কিনা? না, এখন এই বিষয়ে যেটা হচ্ছে যে ওই আপনার 31 ডিসেম্বরে যে ডেডলাইন ছিল সেটা কিন্তু আসলে এক্সটেন্ড করা হয়নি আসলে।
কারণ সেটা সেখানে রয়ে গেছে। আমরা তো ইউরোপ থেকে বের হয়ে চলে আসলাম, এখন ইউকে তার মানে স্বকীয় সত্তা নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি তার যাত্রা শুরু করলো। সো সেই জিনিসটি কিন্তু এখন আর সেই সুবিধা কেউ পাচ্ছে না। তার মানে হচ্ছে যে 31 ডিসেম্বরের সেটা ওই স্কিম ওখানেই শেষ। হ্যাঁ, বাট যদি কেউ ওর মধ্যে চলে আসে তাহলে কিন্তু তার জন্য আবার 6 মাসের একটা গ্রেস পিরিয়ড রয়ে গেল। ধরেন যদি কেউ একজন এখানে 31 ডিসেম্বরের মধ্যে ঢুকে পড়ার পরে সে হয়তো সে অ্যাপ্লিকেশনটা করতে পারে নাই। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশনটা সে আগামী 6 মাসের মধ্যে যখন তার সুযোগ হয় তখন কিন্তু সে করতে পারবে। রাইট। সো এইটা হচ্ছে আর কি আর নিয়ম তাদের জন্য সুবিধাটা। যারা চলে এসছে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেনি তাদের জন্য এই 6 মান্থস পিরিয়ডটা আছে, সুযোগটা আছে। অথবা ধরেন কেউ চলে এসেছে বাট তার হয়তো তার বাচ্চা কাচ্চা, তার স্ত্রী, তার বাবা মাকে এখনো আনতে পারেনি। আচ্ছা, তাদেরকে এখন সে নিয়ে আসতে পারবে জুনের 30 তারিখের মধ্যে। সো এইটা হচ্ছে গ্রেস পিরিয়ড যারা ইতিমধ্যেই চলে এসেছেন 31 ডিসেম্বরের মধ্যে তাদের জন্য। বাট যারা আসতে পারেন তারা কিন্তু আসলে আর কোনো সুবিধা পাচ্ছেন না। আচ্ছা, তাদেরকে এখন নর্মাল যেই এখন যে রুল যে এখানে আসতে হবে হয়তো 30 ডেজের জন্য, যদি কেউ এখানে ঘুরতে আসতে চায় সেটা সে আসতে পারবে, যেরকমটা আমরাও পারবো অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। আমরাও কিন্তু এখন অ্যাজ এ ভিজিট হিসেবে, টুরিস্ট হিসেবে যাব। আমরাও কিন্তু ইউরোপের যে কোনো দেশে 90 ডেজের জন্য ভ্রমণ করতে যেতে পারবো। কিন্তু ওনারা এসে এখন এখানে কাজ করা বা থেকে যাওয়া, এখানে ওনাদের পার্মানেন্ট হোম করা, সেটি কিন্তু আর পারছেন না। এইটি আর পারছেন না। এইটি ওই যেটা আমরা বলেছি 31 সেটেলমেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার সুযোগ নেই 31 ডিসেম্বরের পরে বিশেষ করে। হ্যাঁ, সেটি কিন্তু শেষ হয়ে গেল। রাইট। সেটা এখন যদি স্টুডেন্ট হিসেবে আসতে হয়, অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখন সবার জন্য ইউনিফাইড একই রকম রুল, যেটা আমরা বললাম যে ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে, সেটাকে ফলো করে সবাই আসবে। কোনো স্পেসিফিক বা কোনো বিশেষ প্রিভিলেজ বা তারা বেনিফিট পাচ্ছে না ইউরোপিয়ান নাগরিক হিসাবে। আচ্ছা, আর তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, যারা এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা আপনি বলছিলেন, সেটা এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি যারা এই দেশে যারা আপনার ওয়ার্ক পারমিটে আসবেন তাদের ক্ষেত্রেও কি প্রযোজ্য কিনা? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ টেস্ট তো সবার জন্যই প্রযোজ্য। ধরুন ওয়ার্ক পারমিটে আসলে এখানে আপনার লাগবে হচ্ছে B1, যেটা আমরা বললাম। তারপর স্টুডেন্ট ভিসা আসলে কখনো B1 কখনো B2, ডিপেন্ডিং অন যে আপনি কোন লেভেলে পড়তে আসছেন। সো সেটা কিন্তু লাগবেই। বাট এখানে একটা জিনিস বুঝবার, সেটা হলো যে কিছু কিছু দেশে ওরা হোম অফিস বলছে যেগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি। তো সেই সব দেশ থেকে যদি কেউ আসে, ধরেন যে অস্ট্রেলিয়া বা কানাডা, এমনকি হয়তো ধরেন নাইজেরিয়া, যেখানে হয়তো ইংলিশটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বা সাউথ আফ্রিকা, ওইসব দেশ থেকে আসতে গেলে কিন্তু আপনার আসলে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেশ দিয়ে আসতে হবে না, কারণ আপনার তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো সেই সমস্ত দেশ ব্যতিরিকে সমস্ত দেশ থেকে কিন্তু আপনার ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটাকে স্যাটিসফাই করে আপনাকে আসা লাগছে। তার মানে ইউ সিটিজেনরা কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। শুধুমাত্র আয়ারল্যান্ড, যেহেতু আয়ারল্যান্ডে তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো ওরা ব্যতিরিকে সবার জন্যই লাগছে। রাইট, রাইট, রাইট। আমরা বেশ কিছু ইমেল প্রশ্ন আছে, তো আমরা এর মধ্যে ইমেল থেকে কিছু প্রশ্ন নিতে চাই, বিশেষ করে ওয়ার্ক পারমিট রিলেটেডের কিছু প্রশ্নের জন্য আমরা চলে যাই সায়েদ বাকি ভাইয়ের কাছে। যে ওয়ার্ক পারমিটে যারা ওয়ার্ক পারমিটে কি তারা ইইউ থেকে অ্যাপ্লাই করবার সুযোগ আছে কিনা যারা আসে নাই? জি, অবশ্যই সুযোগ আছে। তাদেরকে ওই নির্দিষ্ট আপনার জব এমপ্লয়ার কাছ থেকে জবের অফার পেতে হবে, এবং এমপ্লয়ার যদি তাকে ওয়ার্ক পারমিট দিতে রাজি হয়, স্পন্সর করতে রাজি হয়, তাহলে তারা আসতে পারবে। আচ্ছা, আমাদের ধন্যবাদ সায়েদ বাকি ভাই। আমাদের একটি কল আছে। যে হ্যালো, কলার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি কলার, শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যালো কলার, আমরা দুঃখিত, মনে হয় আপনাকে হারিয়ে ফেলেছি। অবশ্যই আবার ট্রাই করবেন টিভি ভলিউম কমিয়ে। ধন্যবাদ। জি জি, নেক্সট কলার, বলুন নাম বলে সংক্ষেপে প্রশ্নটি। সরি, আমি নামটা বলতে চাচ্ছি না। জি বলুন প্রশ্ন। আমার কোশ্চেন হলো, আমার হাজবেন্ড ইউরোপিয়ান সিটিজেনশিপ। জি। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট লিভ পেয়েছি। জি। এখন আমাদের কি স্ট্যাটাস এটা কি করতে হবে? জি, একটু হোল্ড করুন প্লিজ। সরি, একটু হোল্ড করুন। আমাদের
ব্যারিস্টার সাইম ভাই আমি আপনার প্রশ্ন বুঝে ফেলেছি। হ্যাঁ, আপনাকে মন করতে হবে, কারণ হচ্ছে যে 30শে জুনের পরে আপনাদের কিন্তু আইএলআর যেটা আপনি পেয়েছেন বা পার্মানেন্ট রেসিডেন্ট যে ব্লু কার্ড, সেটা কিন্তু আর কাজ করবে না। সেজন্য আপনাকে সেটেলমেন্টের যেই প্রসিজার সেটা কিন্তু আপনাকে ফলো করে ওইটা আপনাকে নিতে হবে। যদি না আপনি ইতিমধ্যে সিটিজেন হয়ে যান, যদি আপনি ব্রিটিশ সিটিজেন হয়ে যান তখন তো এটা আপনার লাগছে না। ধন্যবাদ। ধন্যবাদ কলার। আমরা পরবর্তী কলে চলে যাব। জি, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো কলার, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন নাম বলে সংক্ষেপে প্রশ্নটি। ভাই আমি একটা কোয়েশ্চন করতাম। আসলাম, আমার ভাই একজন আছেন, জি, জার্মানিতে হয়। জি, তো তাই কয়েকদিন আগে ট্রাই করছিলাম ভিজিট দিতে আমার লাগে লন্ডন, বাট তাই রিফিউজ করতেছে বিকজ টাইম দেশ বাংলাদেশ আসলা ওই সময় আমার আপু ট্রাই করছিল তান্ডে লন্ডন আমার লাগে সেটেলমেন্ট ভিসায়, জি, বাট ওই সময় তানোর পরে আবার তান্ডে রিফিউজ করায় বা যে তানোর এইজ বেশি গেছে পরে তাই নাইতে পারছি না। সো আমার কোয়েশ্চন দিলে লাইক তান্ডে হলে যে স্টুডেন্ট ভিসা ট্রাই করবেন যে তাই নাইতে পারবেন ইউকে। আচ্ছা, একটু হোল্ড করুন প্লিজ। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। হ্যাঁ, স্টুডেন্ট অবশ্যই উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন উনি করবেন অনলাইনে, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসবে অ্যাপ্লিকেশনের মধ্যে যে তুমি কি এর আগে কখনো অন্য কোনো রুট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছো কিনা। তখন কিন্তু আপনাকে বলা লাগবে যে উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং উনি রিফিউজ হয়েছেন, সেটার কিন্তু একটা জাস্টিফায়েবল আনসার কিন্তু দেওয়া লাগবে যে কেন রিফিউজ হয়েছে। এটা জাস্টিফাই করতে পারলেই কেবল আপনার ভিসা হবে। ধন্যবাদ। ধন্যবাদ কলার। আমরা পরবর্তী কলে চলে যাব। নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, সরি আমার নামটা বলতে পারছি না। আচ্ছা, বলুন, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আমার স্টুডেন্টের জন্য আমরা এই ওয়ার্ক পারমিটে টিউশন করছিলাম। জি। তো যে কোনো কারণে হোক ওরা শুধু পাসপোর্ট দিয়ে দিচ্ছে, জি, কিন্তু এই পাসপোর্টের সাথে কোনো ভিসা বা কিছু দেয় নাই। জি। প্রশ্ন করছিল যে আমার তো ভিসা দেওয়া নাই বা কি জন্য দেওয়া নাই। ওরা বলছে যে এখন ইমেইলে আনসার করবে, কিন্তু ইমেইলে ওরা আনসার করে নাই। আমরা অনেক চেষ্টা করছি, অনেক ইমেল করছি, তো ইমেল এখনো আমরা কোনো আপডেট পাই নাই। ওই ইমেল না সেই ইমেল, সেই ইমেল না ওই ইমেল, এইভাবে ঘুরে এই প্রশ্নটা হচ্ছে আমরা এটা কিভাবে আউটকাম পাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই এমএনসিস এর জন্য যে ফিটা দেওয়া হয়েছিল এটা আসলে একটা থার্ড পার্টির মাধ্যমে। জি। এখন আমরা এই এমএনসিস এর ফিটা কিভাবে রিটার্ন পাবো? এনএইচএস এর ফিটা কিভাবে দেবেন? হোল্ড করুন একটু প্লিজ। আপনার আসলে প্রথম প্রশ্নের সাথে সেকেন্ড প্রশ্নটা কিন্তু সম্পর্কিত। যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এনএইচএস এর ফি পাবেন না। কারণ হচ্ছে আপনার কাছ থেকে ফিটা নেওয়া হচ্ছে এই কারণে, যদি আপনার ভাই ওয়ার্ক পারমিটে দেশে আসে, উনি যখন এখানে এনএইচএস এর সার্ভিসগুলো ইউজ করবেন, সেই সার্ভিসের জন্য কিন্তু আপনার কাছ থেকে ওই ফিটা নেওয়া হয়। অতএব যদি ভিসা হয় তাহলে কিন্তু আপনি সেই টাকাটা ফেরত পাবেন না। এখন আপনি যেটা বললেন যে আপনার ভিসা হয়েছে কিনা সেটা আপনি শিওর না, এটা খুবই আমার কাছে আনইউজুয়াল মনে হচ্ছে, কারণ এরকম তো আমরা খুব বেশি দেখি না। আপনি যেটা করেন যে আপনি বাংলাদেশে এবং যেই ইমেল থেকে ইমেল করা হচ্ছে সেখানে বারবার ইমেল করুন। এইটা আসলে খুবই, আমি বলবো যে আনইউজুয়াল এবং আনলাইকলি সিচুয়েশন। জেনারেলি তো ওরা আপনাকে জানায় যে কেন ভিসা হয়েছে কি হয় নাই, বা না হলে কেন হয় না সেটার গ্রাউন্ড সহ। আমার মনে হয় আপনারা সেখানে আবার কন্ট্যাক্ট করেন, এটা আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। ধন্যবাদ কলার। আমরা পরবর্তী কলে চলে যাব। নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো। জি, শুনছি। নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহমদ ভাই। জি, আহমদ ভাই বলুন। আমার কোয়েশ্চন হইল ভাই, আমরা 7 ইয়ার্স বলে আমার বাচ্চার বলে আমরা ফ্যামিলি একটা অ্যাপ্লিকেশন করলাম অনলাইন। জি। তে ভাই আমরা মনে হয় 4 মাস হয়ে গেছে আমি অ্যাপ্লিকেশন করছি, আর কি এখন পর্যন্ত আমরা কিছু জানায় না, আমার ডকুমেন্টও নেই না, আমার ফিঙ্গারপ্রিন্টও নেই না। এখন আমরা কিটা করতাম বা কিছু করার আছে নি আমরা? জি, একটু হোল্ড করুন আহমদ ভাই। জি, ব্যারিস্টার সাইম ভাই। হ্যাঁ, আসলে এই ধরনের প্রশ্ন আমরা অনেক পাচ্ছি আমাদের দর্শকদের কাছ থেকে, আমার নিজের ক্লায়েন্ট থেকেও আমরা পাচ্ছি। এটা আসলে খুব একটা আনইউজুয়াল সিচুয়েশন আমরা এখন পার করছি কোভিড-19 এর কারণে, যেটা আপনিও নিশ্চয়ই বুঝবেন, আমরা সবাই বুঝতে পারছি। হোম অফিসের অনেক স্টাফ এখন হোম থেকে কাজ করে, সরি এক্সকিউজ মি। সো এই সমস্ত কারণে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, সো এই জন্য ধৈর্য রাখেন, আর আপনারা হোম অফিসের ইমেল করেন, ফার্দার ইমেল করেন, ফার্দার ইনকোয়ারি যেখানে করা যায় যে কেন দেরি হচ্ছে। জেনারেলি ওরা যেটা করে, ওরা আপনার ইমেইল অ্যাড্রেসে ইমেল করবে যে কোন প্রক্রিয়াতে আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন, কোন প্রক্রিয়াতে আপনার বায়োমেট্রিক তারা নেবে। বায়োমেট্রিকের জন্য তারা 2টা প্রসেস এখানে রেখেছে। একটা হচ্ছে যে আইডিবির মাধ্যমে
যদি আপনার প্রিভিয়াসলি কোনো বায়োমেট্রিক দেয়া থাকে, যদি ওটা সেফ অ্যান্ড সিকিউর থাকে, তাহলে আপনার যে নতুন করে আর হয়তো বায়োমেট্রিক দেওয়া নাও লাগতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে অনেকে আবার বলছে যে ওরা ওই সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসতে। তো যাই হোক, এটা ওরা যেটাই ডিসাইড করুক, আপনাকে কিন্তু ইমেল করে জানাবে যে কোন ওয়েটা আপনাকে নিতে হবে। সো আপনি ইমেলের জন্য ওয়েট করুন, আর ওদের ফার্দার ইনকোয়ারিতে আপনি চেজ আপ করে জানতে চান যে আর কয়দিন সময় লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন লিগ্যাল কনসালটেন্ট সায়েদ বাকি ভাই। আপনাদেরকে আজকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য অনেক ধন্যবাদ। আমরা ল অ্যান্ড লাইফের প্রায় শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড লাইফ, স্কাই 782 আয়ন টেলিভিশন এর এই লিগ্যাল প্রোগ্রামটি আপনারা দেখবেন প্রতি রবিবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এবং এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে এবং প্রশ্ন মতামত পাঠাতে পারেন ইমেল আইডিতে। এবং বরাবরের মতোই আমরা শুরুতে যে দুটি অনুরোধ করে থাকি, প্রথমত অবশ্যই এই প্রাথমিক গাইডলাইনটি, এটি ল অ্যান্ড লাইফ মূলত একটি আলোচনামূলক অনুষ্ঠান, এবং এই আলোচনা থেকে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা চেষ্টা করেন আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিতে, তবে প্রাথমিক গাইডলাইন। এবং বিস্তারিত অবশ্যই কোনো সুনির্দিষ্ট মতামতের জন্য, পরামর্শের জন্য, কনক্লুসিভ অ্যাডভাইসের জন্য অবশ্যই আপনাদের নিয়ারেস্ট কোনো লিগ্যাল কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা সকলে এই একটা করোনাকালীন সময় আমরা সবাই পার করছি, অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভরাত্রি।